হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি তোমাদের এসএসসি এমটিএসের 2023-এ এসে যাওয়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা এবং এসএসসি সিএসএল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। এসএসসি কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট করে। এসএসসি জিডি পরীক্ষা হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এসএসসি এমটিএসের ফর্ম ফিলআপও শুরু হয়ে যাবে। এখন আমি করাবো সেকেন্ড মে থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। আজকে করাবো ক্লাস নম্বর 3। এর আগে আমি 2টো ক্লাস করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি তো বলবো অবশ্যই তোমরা দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। পোমেল হর্স, রোমান রিং, ভল্টিং টেবল এমন কয়েকটি শব্দ যা কোন খেলার সঙ্গে যুক্ত? তো এর খেলাটি কিন্তু জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত। পোমেল হর্স, রোমান রিং, ভল্টিং টেবিল এই শব্দগুলো কিন্তু কি জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত। জিমন্যাস্টিক। দীপা কর্মকার, তাই তো, দীপা কর্মকার একজন ভারতীয় জিমন্যাস্টিক কিন্তু, ঠিক আছে, যিনি অলিম্পিকে 2016 অলিম্পিকে কিন্তু 4th পজিশন হয়েছিল, 4th। তিনি প্রাদুনোভা ভোল্টের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। এই দীপা কর্মকার প্রাদুনোভা ভোল্টের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। চলো নেক্সট। দ্য জয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছিলেন? দ্য জয়া ফ্যাক্টর উপন্যাসটি লিখেছেন কে? তো লিখেছেন অনুজা চৌহান। জয়া ফ্যাক্টর উপন্যাসটি লিখেছেন অনুজা চৌহান। নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয়? দেখ, হর্নবিল এসএসসি পরীক্ষা নেবে আর হর্নবিল আসবে না এটা হতে পারে না। হর্নবিল এসএসসির কিন্তু একটা সবচেয়ে প্রিয় উৎসবের মধ্যে অন্যতম। তো হর্নবিল উৎসবটি নাগাল্যান্ডে কিন্তু হয়ে থাকে। এই হর্নবিল প্রতি বছর 1 ডিসেম্বর থেকে কিন্তু 10 ডিসেম্বর পর্যন্ত পালন করা হয়। আর এটা প্রধানত নাগা আদিবাসীরাই কিন্তু এই হর্নবিল উৎসব পালন করা হয়। 2000 সাল থেকে কিন্তু প্রতি বছরে 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই হর্নবিল উৎসবটি পালন করা হয়। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক বিধি এর সাথে সম্পর্কযুক্ত? অভিন্ন নাগরিক বিধি, ইউনিভার্সাল সিভিল কোড। ইউনিভার্সাল সিভিল কোড। তো এটি কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? তো অনুচ্ছেদ 44-এ কিন্তু এই নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক বিধি বা ইউনিভার্সাল সিভিল কোড উল্লেখ রয়েছে। এটি কিন্তু ভারতীয় সংবিধানে পার্ট 4-এ বর্ণিত রয়েছে। পার্ট 4, যেটি ভারতীয় সংবিধানে 36 থেকে 51-তে কিন্তু বলা রয়েছে। ডিপিএসপি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, তাই তো। এই ইউনিভার্সাল সিভিল কোড এটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে, যেটি পার্ট 4 এবং অনুচ্ছেদ 36 থেকে 51 মধ্যে রয়েছে এবং এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্য কোনটি? ভারতের সবচেয়ে কোন বনভূমিটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? তো ভারতে কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কিন্তু বেশি দেখা যায়। ভারতে যে সমস্ত বন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বন রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা বন। চলো নেক্সট। নেপাল ভারতের একটি প্রতিবেশী দেশ। ভারতের কোন দিকে অবস্থিত? খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, একটা দুটো তো অবশ্যই তোমাদের সহজ দেবেই, ঠিক আছে। তো নেপাল কিন্তু ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে অবস্থিত। এবার যদি পূর্ব দিকে তাকায় ভারতের, সেখানে বাংলাদেশ এবং মায়ানমার।
ভারতের পূর্ব দিকে কিন্তু বাংলাদেশ এবং মায়ানমার, দক্ষিণে কি দেখব, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এর পশ্চিমে দেখব কি, পাকিস্তান এবং আফগানিস্তান, পশ্চিমে পাকিস্তান এবং আফগানিস্তান, উত্তরে নেপাল বাদে আরও দুটি দেশ হলো ভুটান এবং চীন, তাই তো, উত্তরে ভুটান, চীন এবং নেপাল রয়েছে, পূর্ব দিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান, আর দক্ষিণ দিকে রয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। ঠিক আছে, চলো নেক্সট। মৃণালিনী সারাভাই, যিনি 1965 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি একজন কোন ধরনের নৃত্যশিল্পী? তো মৃণালিনী সারাভাই তিনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের একজন কৃতি শিল্পী মৃণালিনী সারাভাই। ভারতনাট্যম নাচটি ভারতের তামিলনাড়ু রাজ্যে, ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি হচ্ছে উড়িষ্যা, মণিপুর হচ্ছে মণিপুর, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে ওড়িশি নাচ কোথাকার? উড়িষ্যার, মণিপুরি নাচ মণিপুর, কুচিপুড়ি নাচ অন্ধ্রপ্রদেশ এবং ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট। নিচের কোনটি মিলেট ফসল বা মোটা দানার উদাহরণ নয়? মিলেট ফসল কাকে বলা হয়? জোয়ার, বাজরা এবং রাগি, এই তিনটে ফসলকে কি বলা হয়? মিলেট ফসল। তাহলে এর মধ্যে মিলেটের মধ্যে কোনটা পড়ে না? গম কিন্তু পড়ে না। ঠিক আছে, তো মিলেট ফসল কি কি? জোয়ার, বাজরা এবং রাগি, এটা কিন্তু মিলেট ফসলের অন্তর্গত। টেবল টেনিসে টেবিলের উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য কত? দেখো, টেবল টেনিস খেলা হয় কিন্তু টেবিলের মতন একটা কাঠের উপরে, তাই তো, টেবিলের উপরে একটা টেবিল থাকে, যেরকম দেখেছো তোমাদের সবার বাড়ি কিন্তু দেখুন টেবিল আছে, এই টেবিলের উপরেই কিন্তু খেলা হয়। তো এই যে টেবিলটার দৈর্ঘ্য কত? তো এই টেবিলটার দৈর্ঘ্য কিন্তু 274 সেমি, 274 সেমি টেবিলটির দৈর্ঘ্য। চলো নেক্সট। গজনির সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযান করেছিলেন? সুলতান মাহমুদ কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল। গজনির মাহমুদ এর সঙ্গে কে এসেছিল? আল-বিরুনি কিন্তু ভারতে এসেছিলেন। আল-বেরুনি কিন্তু এই সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন। আল-বিরুনির একটি বই হচ্ছে কিতাব উল রাহেলা কিন্তু আল-বিরুনির লেখা। তো সুলতান মাহমুদ কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির অভিযান করেছিল। পরবর্তী প্রশ্ন, 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্ট অফ ডিরেক্টর দ্বারা পাঠানো উডের ডিসপ্যাচ কিসের সঙ্গে যুক্ত? উডের ডিসপ্যাচ, তো উডের ডিসপ্যাচ কিসের সঙ্গে যুক্ত? তো উডের ডিসপ্যাচ কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত। উডের ডিসপ্যাচকে বলা হয় শিক্ষার ম্যাগনা কার্টা। শিক্ষার কিন্তু ম্যাগনা কার্টা বলা হয় 1854 সালের উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে জাতীয় ভোটার দিবস কোন তারিখে পালন করা হয়? কোন তারিখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? তো প্রতি বছর 25শে জানুয়ারি কিন্তু জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটু লাইক করে দেবে। তো প্রতিদিন সকাল 8টায় কিন্তু কেপি এবং ডব্লিউবিপি যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্র্যাকটিস সেট করানো হয়, এবং প্রতিদিন বিকাল 5টায় কিন্তু এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি করাই। চলো নেক্সট। 2022 সালে জুনে রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই
কোন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন? আরবিআই, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। তো 2022 সালের জুনে কোন শিরোনামে একটি প্রতিবেদন বেরিয়েছিল? তো পেমেন্ট 2025, এই শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন, জর্জিয়া মেলোনি সম্প্রতি কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে? তিনি বর্তমান আজকের দিনেও কিন্তু এই জর্জিয়া মেলোনি কিন্তু প্রধানমন্ত্রী রয়েছে। তো তিনি কিন্তু ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী। তো জর্জিয়া মেলোনি কিন্তু ইতালির প্রথম নারী মহিলা প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি কিন্তু রয়েছেন। চলো নেক্সট। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? লখনৌ চুক্তি যেটা হয়েছিল 1916 সালে। এই লখনৌ চুক্তির মধ্যস্থতা করেছিলেন কে? আলী জিন্নাহ। আলী জিন্নাহ কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করেছিলেন। ঠিক আছে, কংগ্রেস এবং এই মুসলিম লীগের মধ্যে কিন্তু 1916 সালে লখনৌ চুক্তির মধ্যে সমন্বয় সাধন করেছিলেন আলী জিন্নাহ। এই জন্য আলী জিন্নাহকে সরোজিনী নাইডু হিন্দু মুসলিমের ঐক্যের দূত বলা হয়। তার আলী জিন্নাহকে কী বলা হতো? হিন্দু এবং মুসলমানের ঐক্যের দূত। কে বলেছিলেন? সরোজিনী নাইডু মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিল হিন্দু মুসলমানের ঐক্যের দূত। কারণ কি? কারণ হচ্ছে 1916 সালে যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার কিন্তু মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে মধ্যস্থতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব চিহ্নিত করুন। তার অধীনে সানাই তার আনুষ্ঠানিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে একটি শাস্ত্রীয় সঙ্গীত যন্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি কে? তিনি হলেন বিখ্যাত সানাইবাদক ওস্তাদ বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খান কিন্তু এই সানাইয়ে কিন্তু নবজাগরণ ঘটিয়েছিলেন। সানাইয়ের কিন্তু নবজাগরণ ঘটিয়েছিলেন কে? ওস্তাদ বিসমিল্লাহ খান। চলো নেক্সট। একটি চিত্র যা পর্দায় দেখা যায় তাকে কি বলা হয়? তো যে চিত্র পর্দায় দেখা যায় তাকে বলা হয় বাস্তব চিত্র। তাকে কি বলা হয়? বাস্তব চিত্র বলা হয়। যে চিত্র পর্দায় দেখা যায় তাকে বলা হয় বাস্তব চিত্র। জীবন বিজ্ঞানে বা জীববিজ্ঞানে IVF শব্দটি কি বলা হয়? IVF। তো জীবন বিজ্ঞানে IVF কথাটা বলতে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা হয়। জীববিজ্ঞানে IVF শব্দটি দ্বারা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা হয়। চলো নেক্সট। পাতায় আসে ড্যাশ নামে একটি সবুজ রংযোগ যা পাতাকে সূর্যালোক থেকে শক্তি গ্রহণ করতে সাহায্য করে। তাহলে পাতায় যে সবুজ রঞ্জক থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিলের যদি অভাব হয় পাতা কিন্তু হলুদ হয়ে যায়। এই ক্লোরিনের অভাবে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। তো পাতা যত সবুজ হবে তার সেই পাতায় কিন্তু ক্লোরোফিলের সংখ্যাও কিন্তু বেশি। পরবর্তী প্রশ্ন, ভূতকোলা একটি আত্মা পূজার আচার নৃত্য কোন রাজ্যে পালন করা হয়? এই ভূতকোলা এই নৃত্যটি কোন রাজ্যে পালন করা হয়? তো এটি কিন্তু পালন করা হয় কর্ণাটক। চলো নেক্সট। নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি মোচড় ও বাঁক নিয়ে বড় বাঁক তৈরি করে, যেটি কী নামে পরিচিত? দেখো, এস আকৃতি তৈরি করে। নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি মোচড় ও বাঁক তৈরি করে, যা মেন্ডার নামে পরিচিত। কেমন আঁক? এস আকৃতির কিন্তু বাঁক নেয়। এস আকৃতি অনেকটা কি হয়? এস আকৃতির কিন্তু বাঁক নেয়। অর্থশাস্ত্র কে লিখেছিলেন? তো অর্থশাস্ত্র কিন্তু লিখেছিলেন
কৌটিল্য বা চাণক্য। কৌটিল্য বা চাণক্য কিন্তু অর্থশাস্ত্র লিখেছিলেন। তিনি কিন্তু বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, বিষ্ণু শর্মা নয়, বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত। তো কৌটিল্যের অপর নাম কি? চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। চলো নেক্সট। কর্মক্ষম বয়সের একটি জাতির জনসংখ্যা সাধারণত ড্যাশের বয়সের মধ্যে হয়। তাহলে আমরা যেসব কর্মক্ষম বয়সের একটি জাতির জনসংখ্যা সাধারণত 15 থেকে 59 বছর পর্যন্ত হয়ে থাকে। 15 থেকে 59 বছর পর্যন্ত মানুষ কিন্তু কর্মক্ষম হয়ে থাকে। চলো নেক্সট। একটি ব্যাংকের জন্য প্রধান দায়বদ্ধতা হলো আমানত। একটি ব্যাংকের প্রধান দায়বদ্ধতা হলো কি? আমানত। পরবর্তী প্রশ্ন, কোন মোগল সম্রাট ইলোরাতে কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন? তো তিনি হলেন ঔরঙ্গজেব, যাকে জিন্দাপীরও বলা হয়। ঔরঙ্গজেব বা জিন্দাপীর। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের জন্য ছিল, 25টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আবার আগামীকাল সকাল 8টার সময়